আপনাদের যদি ম্যাথে কোনো প্রবলেম থাকে আমি ওইটা এখন দেখিয়ে দিতে পারি, বাট ইম্পর্টেন্ট স্টাফ তো আমার নিজেরও ঠিক মনে নাই এতদিন পরে। আচ্ছা, আপনাদের যদি মনে না থাকে তাহলে আমি একটা জিনিস দেখাই সিটি 1 আর 2 নিয়ে। সিটি 2 এর মার্কসটা আপনারা আজকে রাতে পেয়ে যাবেন। স্ক্রিন কি শো হচ্ছে? এটা আপনাদের সিটি 2 এর কোশ্চেন ছিল, যদি মনে থাকে। আপনাদেরকে বলেছিলাম টার্ম ফাইনালেও এরকম সিচুয়েশন বেসড কোশ্চেন থাকবে, যেহেতু আপনাদের সিজিএস C5 ফলো করা লাগবে। তো এই কোশ্চেনটা আমি ফার্স্ট কোশ্চেনটা ডিসকাস করি। আপনারা যে ঝামেলাগুলো করেছেন সিটি 2-তে, আপনাদের এখানে কয়েকটা সিনারিও বলে দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, এমপ্লয়িজরা ছিল হাইলি স্কিলড। তারপরে আরেকটা জিনিস ছিল, আপনার ম্যানেজারের সাথে এমপ্লয়িজদের ভিশন সেম না। তারপরে ইমিডিয়েট অ্যাটেনশন আর টিম ওয়ার্কের দরকার পড়বে। এখন ওগুলোর বেসিসে আপনাদেরকে লিডারশিপ স্টাইল চুজ করতে বলা হয়েছিল। একজন করেছেন 78A কিংবা বি সেকশনে, আমার ঠিক মনে নাই কে করেছেন। সে করেছিল কি, শুরুতে কি কি সিনারিও ছিল সেগুলো লিখেছিল 1 2 3 পয়েন্ট দিয়ে। এরপরে লিখেছিল কোন লিডারশিপ স্টাইল কি কি আছে সেটা লিখেছিল। 6 ধরনের যে লিডারশিপ স্টাইল, ওইটার নাম লিখেছিল। এরপরে বলেছিল কোন লিডারশিপ স্টাইলটা এই 6টার মধ্যে ইউজ করা যেতে পারে। এরপরে সে লিখেছিল কেন ওই লিডারশিপ স্টাইলটা নিয়ে ছোট্ট একটা ডেসক্রিপশন লিখেছিল। এরপরে লিখেছিল যে কেন সে এইটা চুজ করবে, এই সিনারিওর সাথে মিলিয়ে লিখেছিল। এরকম যদি কোনো কোশ্চেন করি তাহলে আপনারা ওইভাবে করে ভেঙে ভেঙে সুন্দর করে গুছিয়ে লিখবেন আশা করছি আমি। আরেকটা জিনিস যেটা, সে কিন্তু শুধু এই পার্টগুলো লিখেছিল। আপনারা আরেকটা জিনিস অ্যাড করতে পারেন যে 6টা বাকি যে 5টা লিডারশিপ স্টাইল ছিল, ওগুলা কি কি কারণে কোনটা বাদ দিচ্ছেন সেটাও লিখে দিতে পারেন প্রত্যেকটার থেকে 1 লাইন করে। বেসিক্যালি আপনাদের কোশ্চেনগুলো আমাদের যেহেতু সি ডোমেনটা ফলো করা লাগবে, এই জন্য এরকম সিনারিও বেসড কোশ্চেন হবে, আর তখন আপনারা এভাবে একটু গুছিয়ে আনসার করবেন ওইটার সাথে মিলিয়ে। ম্যাম, একটা সমস্যা হয়েছে কি? হুম, হ্যালো বলেন। ম্যাম, জি। বলি কি আমরা তো জাস্ট এমনি এক্সাম দিই যে টপিক ওয়াইজ আমাদের কোশ্চেন করে ওভাবে আমরা মানে যে কোশ্চেনের আনসার দিয়ে দিই, কিন্তু আপনি মানে হঠাৎ করে সৃজনশীল আকারে মানে আপনি কোশ্চেন করেন, তো ওভাবে আমাদের ক্যাচ করতে একটু সমস্যা হয়। এই যে ক্লাসে তো ওইভাবেই পড়ালাম, দেন যেদিন বললাম কোন কোন জিনিস কিভাবে কিভাবে পড়বেন ফাইনালের জন্য, ওগুলো তো ওইভাবে করে দাগিয়ে দিলাম আপনাদেরকে। ম্যাম ফাইনালে আপনি, পারবেন না? ম্যাম আপনার একটু যতটুকু মনে আছে ম্যাম একটু যদি ইয়া করতেন না আমাদের মানে স্লাইড ওয়াইজ। আমরা একটু এলোমেলো করে ফেলাইছি ম্যাম সবগুলো আর কি। সবগুলো এলোমেলো করে ফেলছেন? যতটুকু ম্যাম মনে আছে আপনার আর কি, ভালো হয় ম্যাম তাইলে। মিস, আর একটু স্পেসিফিক একটু গুছাই দিলে খুব ভালো হয় আমাদের জন্য, মানে স্পেসিফিক প্রিপারেশন। আপনাদেরকে এখন গুছাই দেওয়া কোনোভাবে পসিবল না, কারণ আমার নিজেরও মনে নাই কি ছিল আপনাদের। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, ঠিক আছে। যতটুকু পারেন আপনি ম্যাম, এই আর কি, এটা আমাদের আবদার আপনার কাছে। ম্যাম ম্যাথ গুলা একটু একবার রিভিউ করে দিবেন। ম্যাথগুলো? জি হ্যাঁ, ওইটা করা যেতে পারে। আপনাদের সিটিতে যে যে টপিক ছিল ওগুলো বাদ যাবে টার্ম ফাইনালে। এখান থেকে আপনাদেরকে কিভাবে কোশ্চেনের জন্য পড়বেন না পড়বেন আমার ঠিক মনে নেই, বাট আমি যেটা বলবো আমার এখন দেখে যেটা মনে হচ্ছে যে ডেলিগেশন আর ডিপার্টমেন্টেশন জিনিসটা ইম্পর্টেন্ট, সো এগুলো নিয়ে ভিতরে যা যা লেখা আছে ওগুলো একটু পড়বেন। দেন প্রজেক্ট অর্গানাইজেশন স্ট্রাকচারগুলো পড়বেন সবগুলো ভালো করে, যেগুলো নিয়ে একটু ডেসক্রাইব করা আছে স্লাইডে ওগুলোর উপর এমফাসাইজ করবেন।
দেন এখানে লেকচার এইটে তো এগুলো সিটিতেই ছিল, তাহলে হিউম্যান ফ্যাক্টরও সিটিতে ছিল, কনফ্লিক্ট মনে হয় সিটিতে ছিল না। কনফ্লিক্ট ম্যানেজমেন্টের পার্টটা পড়বেন, স্পেশালি কি কি টেকনিক্স আছে ওগুলোর উপর একটু এমফাসাইজ করবেন, টেকনিক্সগুলো পড়বেন। আপনাদের যদি কোশ্চেন থাকে যে কোনো একটা সিচুয়েশন দিয়ে দিয়ে বলে যে ওখানে আপনি কোনটা ইউজ করবেন, কোন সিচুয়েশনটা ফলো করবেন, সেটা আপনাদের ফার্স্টে লিখবেন, কি কি টেকনিক্স আছে ম্যানেজ করা, রিজলভ করার জন্য। তারপর আপনি কোনটা ফলো করবেন, কেন করবেন, ওই সিচুয়েশনের সাথে মিলিয়ে সেভাবে লিখে দিবেন, একটু আগে যেভাবে বললাম। ম্যাম দেন আপনার কথা ডিসপিউট কেটে কেটে আসছে। রেজুলেশনের মানে কোর্ট কাচারির ব্যাপার যেটা, সেটা নিয়েও পাঁচটা আছে, ওই পাঁচটা লাগবে, বিকজ শর্ট সিলেবাস একেবারে আগে দিয়েছি, লাস্ট লাস্ট দিয়েছিলাম। ম্যাম আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে। জি ম্যাম। হ্যালো। জি ম্যাম, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, দেন এখানে হচ্ছে কন্ট্রাক্টস এর পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে পড়বেন, কি কি ধরনের কন্ট্রাক্টস আছে, কন্ট্রাক্টস এর ডিটেলস গুলো। আপনাদেরকে কোশ্চেনে যদি কোনো একটা সিচুয়েশন দিয়ে বলা হয় যে ওই সিচুয়েশনের জন্য কোন কন্ট্রাস্টটা ফলো করা লাগবে, সেটা ওই যে একটু আগে আমি লিডারশিপ স্টাইলটা যেভাবে ডিসক্রাইব করলাম ওইভাবে লিখে দিবেন। তারপরে এরপরের টপিক তো ম্যাথের টপিক, এখান থেকে কোনো থিওরি দিব না। এখন যার ম্যাথে প্রবলেম ছিল, আপনাদের ম্যাথ ছিল লেকচার 12-13 থেকে তিন ধরনের, বেসিক চার ধরনের। এনপিভির ম্যাথ ছিল, বিসিআর এর ম্যাথ ছিল, আইআরআর এর ম্যাথ ছিল, আর পেব্যাক পিরিয়ডের ম্যাথ ছিল। এনপিভির দুইটা ফর্মুলা ছিল, একটা ছিল সিঙ্গেল পেমেন্টের ক্ষেত্রে, একটা ছিল আপনার অ্যানুয়াল বা রিকারিং পেমেন্ট যেটা, সেটার জন্য। সিঙ্গেল পেমেন্টের ফর্মুলা ছিল এটা, এটা ছিল রিকারিং পেমেন্টের জন্য ফর্মুলা। সিঙ্গেল পেমেন্ট রিকারিং পেমেন্ট মানে কি? রিকারিং পেমেন্ট হচ্ছে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সেম পেমেন্টটাই হয়ে যাচ্ছে প্রত্যেক বছরের শেষে, সেটা। আর সিঙ্গেল পেমেন্ট হচ্ছে এক এক বছর এক এক রকম পেমেন্ট আসছে কিংবা যাচ্ছে। আপনার এখানে ক্যাশের ইনফ্লো হতে পারে, আউটফ্লো হতে পারে। ক্যাশ ইনফ্লো হওয়া মানে আপনার কাছে টাকা আসছে, তাহলে এটা হবে পজিটিভ। আউটফ্লো হওয়া মানে আপনার থেকে টাকা চলে যাচ্ছে, তার মানে এটা হবে নেগেটিভ। আর এনপিভি জিনিসটা কি? আপনার ক্যাশের ইনফ্লো আর আউটফ্লো এর সামেশনটা, বেসিক্যালি আপনার কাছে যখন টাকা আসছে পজিটিভ, যখন টাকা যাচ্ছে নেগেটিভ, আর ওইটা যোগ বিয়োগ করে যেটা পাবেন এখনকার ভ্যালুতে, সেটাই হচ্ছে এনপিভি। আর এগুলো হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর ম্যাথ ফর্মুলা দুইটা। ফার্স্ট কোশ্চেনটাতে আসি। এখানে বলেছে কোম্পানি হ্যাজ আ চয়েস অফ, দুইটা চয়েসের কথা বলা হয়েছে। একটা হচ্ছে কনস্ট্রাক্টিং আ ফ্যাক্টরি বিল্ডিং অ্যাট আ কস্ট অফ $5 লাখ, আর আরেকটা বলেছে মানে একবারে $5 লাখ দিয়ে একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করে ফেলবে। তার মানে এটা যেহেতু একবারে কনস্ট্রাক্ট করে ফেলছে, এখন এটা এখনকার টাকাই, এটাকে কোনো ফর্মুলায় ফেলা লাগবে না, এটাই ওর প্রেজেন্ট ভ্যালু অপশন এর জন্য। এরপর বলেছে অপশন বিতে, হ্যাভিং আ ইন্স্যুরেন্স কোম্পানি বিল্ড অ্যান্ড ওন দিস বিল্ডিং, দেন লিজিং দ্য বিল্ডিং ফ্রম দ্য ইন্স্যুরেন্স কোম্পানি ফর 20 years with the option to buy the building after 20 years. ম্যাম আপনার কথা হ্যালো।
বোঝা যায় হ্যালো। ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, বলেন। না না ম্যাম, কোনো সমস্যা নেই। কেউ একজন কিছু বলছিল মনে হয়। আচ্ছা, এখানে ফার্স্ট অপশনটার কথা বলেছিল যে $5 লাখ দিয়ে কিনে ফেলবে একবারে, এটা প্রেজেন্ট ভ্যালুতেই দেওয়া আছে। এরপর বলেছিল 20 বছর ধরে একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিল্ডিংটা লিজ নিবে, ওই ইন্স্যুরেন্স কোম্পানি বিল্ডিংটা বানাবে আর লিজ নিবে। কারণ 20 বছর ধরে লিজ নিবে। আমার এই ম্যাথগুলোর ক্ষেত্রে আনলেস আপনার কোশ্চেনে বলে দেওয়া থাকে, সবসময় আমি ধরে নিব বছর শেষে পেমেন্ট হয়। সো লিজের পেমেন্ট হচ্ছে অ্যানুয়ালি $60,000 করে। তার মানে আমার 20 বছর ধরে প্রত্যেক বছরের শেষে সে $60,000 পে করতে থাকবে। আর 20 বছর পরে $1 লাখ দিয়ে $1 লাখ দিয়ে বিল্ডিংটা কিনে ফেলবে। এখন আমার এই যে $60,000 পে করতে থাকবে প্রত্যেক বছরের শেষে, এটা হচ্ছে একটা রিকারিং পেমেন্ট। তার মানে এটার ফর্মুলা হবে, প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটা হবে a into 1 plus i to the power n minus 1 by i into 1 plus i to the power n। এখানে nটা হচ্ছে আমার বছর, আইটা হচ্ছে আমার পার্সেন্টেজটা, ডিসকাউন্ট রেট যেটাকে বলি আমরা, 12%, 0.12 হবে তার মানে। এখন কথা হচ্ছে অ্যান কত হবে। এখন দেখেন, শুরুর বছরটাতে যখন সে দিচ্ছে টাকা, 1 বছর শেষে এরপরে 2 3 4 এভাবে করে 20 বছর পর্যন্ত যাবে, কিন্তু 20 বছর শেষে সে কিনে ফেলছে। সো এটা যাচ্ছে তার মানে শুরু থেকে 19 পর্যন্ত, আর একেবারে একদম শুরুতে একটা ফ্ল্যাট অ্যামাউন্ট পে করা লাগছে, যেখানে বছর শূন্য ছিল। সেটার জন্য হবে যে অ্যামাউন্টটা, সে অ্যামাউন্টটাই 60,000 টাকাটা। যেখানে ম্যাথটা করে দেওয়া আছে, ক্লাসও আপনাদেরকে করানো হয়েছিল। বললাম যে শুরুর বছর একদম একটা ফ্ল্যাট অ্যামাউন্ট পে করা লাগবে, যেহেতু এটা এখনকার টাকা। তার মানে যে 60,000, সেই 60,000 বসে গিয়েছে। আর এরপরে 19 বছর শেষ হওয়া পর্যন্ত, মানে 19টা বছর ধরে আর কি, 20 বছর শুরু হওয়ার আগ পর্যন্ত সে পে করতে থাকবে। তাই অ্যান হবে এখানে 19 দেওয়া থাকার কথাই, যে 19। দেন 20 বছর যখন শেষ হচ্ছে, তখন সে একবারে $1 লাখ দিয়ে $1 লাখ দিয়ে বিল্ডিংটা কিনে ফেলছে। তাহলে এটা যেহেতু একটা পেমেন্ট করেছে একবারে, তাহলে এটা সিঙ্গেল পেমেন্টের ফর্মুলায় পড়বে। এটার পি হবে পি সমান এফ, মানে হচ্ছে এখানে $1 লাখ ইন্টু 1/1 প্লাস আই টু দি পাওয়ার এন। এন হচ্ছে যেহেতু 20 বছর শেষে, সো এন 20 হবে, আর আই হবে 0.12। এই যে এখানে করে দেওয়া হয়েছে ম্যাথটা। তারপরে ছিল আপনাদের একটা সেম প্রেজেন্ট ভ্যালুর ম্যাথই। এখানে যদি আমি ক্যাশ ফ্লো ডায়াগ্রামটার দিকে তাকাই, ফার্স্ট বছরে টাকা খরচ হয়েছে, সেকেন্ড বছরে টাকা খরচ হয়েছে, 2 থেকে 4 পর্যন্ত টাকা পেয়েছে। এখানে এক এক বছরে এক এক রকম টাকার ক্যাশ ফ্লো হয়েছে, এই জন্য এগুলো সব আমি সিঙ্গেল পেমেন্টের ফর্মুলায় করব। ফার্স্টেরটা হবে মাইনাসে, এটাও মাইনাসে, দেন যখন আমি টাকা পাচ্ছি তখন এগুলো হবে প্লাসে। এটাই করেছে। সো প্রেজেন্ট ভ্যালুটা পেলাম। এরপরে আমাকে বলেছিল, প্রেজেন্ট ভ্যালু না, অ্যাকচুয়ালি অ্যানুয়াল ওর্থ বের করতে এই প্রজেক্টটার। অ্যানুয়াল ওর্থ বের করার জন্য আমার ফার্স্টে প্রেজেন্ট ভ্যালু বের করা লাগে ওই প্রজেক্টটার। তারপরে ওই প্রেজেন্ট ভ্যালুটাকে আমি প্রত্যেক বছরে কি পরিমাণ টাকা পাবো সেটাই হচ্ছে অ্যানুয়াল ওর্থ। তার মানে প্রেজেন্ট ভ্যালুর যে ফর্মুলাটা, রিকারিং এর ফর্মুলাটা, পি সমান, এখানে লিখলাম তো শুরুতে, এই যে এই ফর্মুলায় এটাই বের করতে বলেছে, অ্যানুয়াল ওর্থ। সো ফর্মুলায় বসিয়ে এটা বের করলাম। তারপর এটাও একটা সিমিলার ম্যাথ, যেখানে আমার ইনিশিয়াল কস্ট মাইনাসে রিকারিং পেমেন্টের ফর্মুলাই হবে। দেন প্রজেক্টের লাইফ শেষে একটা সালভেজ ভ্যালু পাবো আমরা, সেটাও প্লাসে হবে। এরপরে সব ক্যাশ ইনফ্লো আউটফ্লো যোগ বিয়োগ করে এনপিভি ক্যালকুলেট করলাম, দেন ওখান থেকে অ্যানুয়াল ওর্থটা বের করলাম।
পেব্যাক পিরিয়ডের ম্যাথ যদি রিভাইজ করতে যাই, পেব্যাক পিরিয়ডের ম্যাথটাতে আপনার বছর দেওয়া থাকবে, প্রত্যেক বছরের শেষে আর কি পরিমাণ ক্যাশ ফ্লো হলো সেটা বলা হবে। এখন বলেছে এই প্রজেক্টটার পেব্যাক পিরিয়ড যদি 3 বছর হয় তাহলে এটাতে ইনভেস্ট করবে, যদি 3 বছর এক্সিড করে ফেলে তাহলে ইনভেস্ট করবে না। এখন পেব্যাক পিরিয়ড জিনিসটার মানে কি? পেব্যাক পিরিয়ড জিনিসটার মানে হচ্ছে আমার, ধরেন আমি 1 লাখ টাকা ইনভেস্ট করলাম কোনো একটা প্রজেক্টে, আমি যতটুকু সময় এই 1 লাখ টাকা পেয়ে যাব, সেটাই হচ্ছে ওই সময়টুকুই হচ্ছে আমার পেব্যাক পিরিয়ড। এখন ক্যাশের ইনফ্লো আউটফ্লো সবগুলো আমরা লিখলাম এই কলামটাতে। তারপরে কি করলাম, এই ক্যাশ ফ্লোটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে দিলাম। কিভাবে কনভার্ট করব? সিঙ্গেল পেমেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করে। এই সবগুলো ক্যাশ ফ্লোতে আমি সিঙ্গেল পেমেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করব। তারপরে আমার যেহেতু পেব্যাক পিরিয়ড বের করা লাগবে, এখন সিঙ্গেল পেমেন্টের ফর্মুলা তো অ্যাপ্লাই করে এগুলো পেলাম, এবার কিউমুলেটিভ এনপিভিটা বের করা লাগবে। ফার্স্টের বছরে -1 লাখ। আচ্ছা, এখানে 1 লাখটা 1 লাখই থাকলো কেন? কারণ এটা 0 ইয়ার্সে, তাই শুরুর টাকা তো মানে এখনকার টাকা তো প্রেজেন্ট ভ্যালু এখনকার টাকাই। তারপরে আম, এই -1 লাখের সাথে 27,223 273 যোগ করলাম, আস্তে আস্তে নেগেটিভটা দেখলাম বাড়ছে, মানে পজিটিভের দিকে এগোচ্ছে। তার মানে কি, 3 বছর শেষ হওয়া পর্যন্ত আমি নেগেটিভে চলছিলাম, লসে চলছিলাম। এরপরে 4 বছর যখন শেষ হয়ে গেল, এটা কিন্তু শেষের বছরগুলো, আমি বললাম এনপিভি ক্যালকুলেট করার সময় সবসময় আমার শেষের বছর ধরা লাগে, মানে ওই বছরটা শেষ হয়ে গিয়েছে এটা ধরা লাগে। সো 4 বছর যখন শেষ হয়ে গিয়েছে তখন আমি কি দেখলাম, এখন আমার লাভ হয়েছে 4 বছর শেষে এসে। লাভ হয়েছে মানে কি, কোনো একটা সময় এসে তো আমি যে 1 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম ওই 1 লাখ টাকাটা আমার শোধ হয়েছিল 4 বছর শেষ হয়ে 5 বছর শুরু হওয়ার আগ মুহূর্তে। এখন 4 বছর শেষ হয়ে 5 বছর, 4 বছর শেষ হওয়ার পরে কোন সময়টাতে আমার এই ক্যাশ ফ্লোটা প্লাস মাইনাস করে এনপিভিটা জিরোতে এসেছিল, আমার সেটাই বের করা লাগবে পেব্যাক পিরিয়ডের জন্য। আমি একটা জিনিস এখানে নোটিস করতে পারছি, আমার এটা 4 বছরে চলে গিয়েছে, তার মানে আমার আনসার অফকোর্স নোই হবে। রিকমেন্ড করতে বলেছে, রিকমেন্ডেশন আমার নো হবে আনসার, যে আমি অফকোর্স রিকমেন্ড করব না, কারণ আমার এটা পেব্যাক পিরিয়ড 3 বছর এক্সিড করে যাচ্ছে, 4 বছরেরও বেশি সময় লাগছে, কিন্তু কত সময় লাগছে সেটা বের করা লাগবে। সেটা বের করার জন্য কিভাবে করব? বেসিক্যালি 4 বছর যেহেতু এক্সিড হয়ে গিয়েছে তাহলে 4 প্লাস, এখন আমার কাজ হচ্ছে যে আম, মানে যেখানে এসে এক্সিট করেছে তার আগের কলাম, তার আগের ভ্যালুটা, মানে 1352 ভাগ তার পাশের ভ্যালুটা 20,490, এটা বসিয়ে দিব। দেন আমি একটা সময় পাবো দশমিকে, সেটাই হচ্ছে আমার 4 প্লাস ওইটা অ্যাড করে দিলে যেটা আসে, এখানে এসেছে 4.066 ইয়ার্স। এটা হচ্ছে আমার এই প্রজেক্টটার পে ব্যাক পিরিয়ড। এখন আমাকে বলেছে 3 বছর এক্সিড করলে রিকমেন্ড করব না, যেহেতু 3 বছর এক্সিড করে গিয়েছে তাহলে রিকমেন্ড করছি না। এখন বিসিআর এর ম্যাথে হচ্ছে বেনিফিট কস্ট রেশিও, বেনিফিট ভাগ কস্ট। যদি এটা 1 হয় তার মানে আমার যা লাভ, আমার লাভ ক্ষতি, মানে সরি, প্রজেক্টের ক্যাশ ফ্লো ইনফ্লো আউটফ্লো সমান সমান। তো আমি এটা রিকমেন্ড করতেও পারি নাও করতে পারি, আমার ইচ্ছে, বাট আমার উদ্দেশ্য থাকবে সবসময় লাভ করা প্রজেক্টটার থেকে। তার মানে আমার অফকোর্স চাইবো যে বেনিফিট কস্ট রেশিওটা 1-এর চেয়ে বেশি হয়, তার মানে কি বেনিফিট আমার কস্টের চেয়ে বেশি হয়, এটা চাইবো। তার মানে আমার যখন বেনিফিট কস্ট রেশিও বিসিআরটা 1 কিংবা 1-এর চেয়ে বড় হবে তখনই আমি খালি রিকমেন্ড করব, যদি 1-এর চেয়ে ছোট হয়ে যায় তাহলে অফকোর্স রিকমেন্ড করব না। এখানেও সেম, প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করেছি এই সবগুলো আমার। আচ্ছা, বেনিফিট এখানে কি কি ছিল? 1 বছর থেকে শুরু করে লাস্ট পর্যন্ত বেনিফিট ছিল। আর কস্ট কি কি ছিল? একেবারে শুরুতে একটা, 3 বছর শেষে একটা।
এই দুইটা কস্ট ছিল। এখন যেহেতু 1 থেকে শুরু করে 5 বছর পর্যন্ত আমার সেম অ্যামাউন্ট অফ বেনিফিট হয়েছে, আমি এটা রিকারিং পেমেন্টের ফর্মুলায় ফেললেই হচ্ছে। সো এই যে এটাই করলাম, রিকারিং পেমেন্টের ফর্মুলায় ফেললাম, দেন বেনিফিটটা বের করলাম। এরপরে কস্ট, আমার দুইটা কস্ট ছিল, একটা একেবারে শুরুর কস্টটা সেটা বসালাম, আর একটা ছিল 3 বছর শেষের কস্টটা, সেটা যেহেতু একটা সিঙ্গেল পেমেন্ট এই জন্য এটা সিঙ্গেল পেমেন্টের ফর্মুলায় বসালাম। 1 এর চেয়ে বড় এসেছে বিসিআর, তাহলে রিকমেন্ড করব। দেন লাস্টে একটা অনেক বড় ম্যাথ করিয়েছিলাম, এখানে করিয়েছিলাম কি একটা কোম্পানির একটা প্রজেক্টে 3টা অল্টারনেটিভ দেওয়া আছে, অল্টারনেটিভের বিভিন্ন কস্টও দেওয়া আছে। দেন বলেছি এটার নেট প্রেজেন্ট ভ্যালু, বেনিফিট কস্ট রেশিও আর ইন্টারনাল রেট অফ রিটার্ন ক্যালকুলেট করে বলতে যে কোন প্রজেক্টটা কোন অল্টারনেটিভটা আমরা রিকমেন্ড করব। সো কিভাবে করেছিলাম, সবগুলো নেট প্রেজেন্ট ভ্যালু বের করে ফেললাম। একেবারে শুরুতে এখানে কনস্ট্রাকশন কস্ট ছিল, দেন সেভিংস, দুইটা সেভিংস, দেন একটা মেনটেন্যান্স কস্ট আর একটা সেভিংস। সেভিংসগুলো পজিটিভ হবে, কস্টটা নেগেটিভ হবে। কনস্ট্রাকশন কস্ট তো এখন রোডটা কনস্ট্রাক্ট করছি, সো এটাতে যে টাকা আছে সেই টাকাটাই বসে যাবে। বাট এগুলো এক একটা হচ্ছে রিকারিং পেমেন্ট, কারণ অ্যানুয়ালি আমরা 50 বছর ধরে পে করছি বা লাভ হচ্ছে, এই জন্য ওই সবগুলোতে রিকারিং পেমেন্টের ফর্মুলা অ্যাপ্লাই হবে। ফর্মুলাতে তো রিকারিং পেমেন্টের ফর্মুলায় থাকে অ্যানুয়াল ওর্থ ইনটু একটা ফ্যাক্টর, সবগুলোতেই তো সেম ফ্যাক্টরই হবে, এই জন্য এখানে দেখেন ফ্যাক্টরটা লাস্টে এসে গুণ করে দিয়েছি। কস্টটা শুরুতে, কস্ট যে বছরটা সে বছরই হয়ে যাচ্ছে একবারে, এই জন্য একটা সিঙ্গেল পেমেন্ট মানে ওইটা জাস্ট বিয়োগ করে দিয়েছি যেহেতু এটা কস্ট। সেভিংস প্লাস অপারেটিং সেভিংস তাও প্লাস, অ্যানুয়াল মেনটেনেন্স কস্ট এটা হচ্ছে মাইনাসে, অ্যানুয়াল টাইম বেনিফিটস সেটা হচ্ছে আবার প্লাস। এইটা হচ্ছে অল্টারনেটিভ ওয়ানের এনপিভি এসেছে নেগেটিভে, তার মানে অফকোর্স আমি এটা নিতে পারবো না, এটা বাদ দেওয়া লাগবে, ডিসকার্ড করতে হবে। এটাকে আমরা বলি ডু নাথিং, যেটা বাদ দিয়ে দিচ্ছি। দেন এনপিভি টু এর অল্টারনেটিভ টু এর নেট প্রেজেন্ট ভ্যালুটার ক্ষেত্রেও সেম ভাবে করলাম, করার পরে দেখলাম যে পজিটিভ এসেছে 24,425, তার মানে এটা একসেপ্ট করব। এখন অল্টারনেটিভ 3টা ক্যালকুলেট করা লাগবে, আর 3টা ক্যালকুলেট করার পরে যদি 3টা দেখা যায় যে 2 এর চেয়ে কম এসেছে তাহলে 2 একসেপ্ট করব, 3 বাদ দেব। হিসেব করলাম, হিসেব করে দেখলাম যে 3টা কম এসেছে, তার মানে আমি অফকোর্স 2 প্রেফার করব, অল্টারনেটিভ 2টা সিলেক্ট করলাম। তারপরে বিসিআর আমরা যেহেতু অলরেডি একবার এনপিভি বের করে ফেলেছি, এখন আর সরি, আমরা যেহেতু একবার এনপিভি বের করে ফেলেছি, আমরা আর ওই যে বেনিফিট ভাগ কস্ট এভাবে করে বিসিআরটা বের করব না। এখন বিসিআর কিভাবে বের করব, আমার কনস্ট্রাকশন কস্ট থেকে এনপিভি বাদ দিব, দেন কনস্ট্রাকশন কস্ট দিয়ে ভাগ করব। যদি এটা 1 এর চেয়ে ছোট হয় তাহলে বাদ, যেহেতু 1 এর চেয়ে ছোট তার মানে বাদ দিয়ে দিলাম। যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে একসেপ্ট করব। এখন অল্টারনেটিভ 2টা 1 এর চেয়ে বড়, সো একসেপ্ট করব, ঠিক আছে। এখন আরেকটা অল্টারনেটিভ তো আছে, এখন যেহেতু এটা 1 এর চেয়ে বড়, একসেপ্ট করা লাগবে। আরেকটা হিসেব করার সময় হিসেবটা একটু চেঞ্জ হয়ে যাবে, কিভাবে চেঞ্জ হবে ওইটা একটু কম্পারেটিভলি হিসেব করা লাগবে, কম্পেয়ার করা লাগবে 2 আর 3 কে। কম্পেয়ার কিভাবে করব, বিসিআর কি বলেছিলাম, কনস্ট্রাকশন কস্ট মাইনাস এনপিভি ভাগ কনস্ট্রাকশন কস্ট করা লাগবে। এখন যেহেতু একটা অলরেডি বড় হয়ে গিয়েছে 1 এর চেয়ে, এরপর এটা বললাম কম্পেয়ার করে হিসেব করা লাগবে। সো কনস্ট্রাকশন কস্ট প্লাস বা মাইনাস এনপিভি, এনপিভি পজিটিভ ছিল তার মানে যোগ করে দিলাম 3-এর, এই যে 3-এর এনপিভি পজিটিভ ছিল সো যোগ করে দিলাম, মাইনাস 2-এর এনপিভি, সরি 2-এর কনস্ট্রাকশন কস্ট, দেন প্লাস মাইনাস 2-এর এনপিভি, 2-এর এনপিভিটা প্লাসে ছিল সো তাও প্লাস যোগ করে দিলাম, যদি মাইনাসে থাকতো 1-এর মতো তাহলে এটা মাইনাস দেওয়া লাগতো। দেন ভাগ সেম কনস্ট্রাকশন কস্ট মাইনাস 3-এর কনস্ট্রাকশন কস্ট মাইনাস 2-এর কনস্ট্রাকশন কস্ট, এইভাবে আমরা
থার্ড মানে যখন একটা একের চেয়ে বড় হয়ে যায় এরপর এটা হিসেব করি কম্পেয়ার করে। দেখা গেল যে এটা একের চেয়ে ছোট এসেছে, তার মানে অফকোর্স আমি 2 একসেপ্ট করব। দেন আইআরআর হিসেব কিভাবে করি ক্লাসে শিখেছিলাম যে এনপিভি কে আমরা 0 ধরি, এনপিভি কে 0 ধরে যেই ডিসকাউন্ট রেটটা বা আইটা পাই সেটাই হচ্ছে আমার আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। এনপিভি কে 0 ধরলাম, দেন ওই যে এনপিভি ক্যালকুলেট করার মতো করেই ফর্মুলায় বসালাম, সব বের করে আমি আইটা বের করলাম। আই বের করার সময় কিন্তু একটু ক্যালকুলেটর নিয়ে আপনাদের ঝামেলা হতে পারে, ক্লাসে অনেকে যেটা হয়েছিল 78 এর, একটু খেয়াল রাখবেন এটার উপর। দেন আমার ডিসকাউন্ট রেটটা যদি 3-এর চেয়ে, যেহেতু 3% ডিসকাউন্ট রেট ছিল দেওয়া, যদি 3%-এর চেয়ে ছোট আসে তাহলে এটা আমি একসেপ্ট করব না, যদি 3%-এর চেয়ে বড় আসে মানে যেটা দেওয়া থাকবে সেটার চেয়ে যদি ছোট আসে তাহলে এটা বাদ দিব, যদি যেটা দেওয়া আছে সেটার চেয়ে বড় আসে তাহলে এটা একসেপ্ট করব। এখন দেখা যাচ্ছে যে পিভি অল্টারনেটিভ 2 এর জন্য আইআরআরটা 3%-এর চেয়ে বড় চলে এসেছে, যেহেতু একটা বড় চলে এসেছে এরপর এটা আবার আমার কম্পেয়ার করে করা লাগবে। সো কম্পেয়ার করে করা মানে কি, এখনকারটা মাইনাস আগেরটা, সো এটার কনস্ট্রাকশন কস্ট মাইনাস আগেরটার কনস্ট্রাকশন কস্ট। যেহেতু কনস্ট্রাকশন কস্টে এই জন্য আগে থেকে একটা মাইনাস দিয়ে রাখলাম। এটা ছিল এই যে কস্ট বেনিফিট, মানে অ্যানুয়াল রিকারিং পেমেন্টের ক্ষেত্রে যে সেভিংস ছিল, বেনিফিটস ছিল, দেন কস্ট ছিল, রিকারিং কস্টগুলো ওগুলো সব প্লাস মাইনাস করলাম। ফ্যাক্টরটা যেটা দিয়ে মাল্টিপ্লাই করা লাগতো এনপিভির ম্যাথে ওই ফ্যাক্টরটা, আর যেহেতু এটা কম্পেয়ার করা লাগবে সেজন্য মাইনাস, এটা ছিল অল্টারনেটিভ 2 এর কস্ট বেনিফিট গুলো। হিসেব করে দেখা গেল যে কম্পেয়ার করার পরে ডিসকাউন্ট রেটটা 3%-এর চেয়ে ছোট চলে আসছে, তার মানে কি অল্টারনেটিভ 3 বাদ অল্টারনেটিভ 2টা একসেপ্ট করব। এখন এটা যেহেতু কম্পেয়ার করা লাগবে আপনারা একটু খেয়াল করে কনস্ট্রাকশন কস্ট গুলো ছোট থেকে বড়র দিকে সাজাবেন, এখানে অলরেডি সাজিয়ে দেওয়া ছিল আপনাদেরকে, এজন্য কিছু করা লাগে নাই। যদি পরীক্ষায় কোশ্চেনে সাজিয়ে দেওয়া না থাকে তাহলে ছোট থেকে বড়তে সাজাবেন কনস্ট্রাকশন কস্ট, এটা মনে করে করবেন, নয়তো ভুল হয়ে যাবে, আপনাদের ভুল এখানেই ম্যাম হওয়ার চান্স ম্যাম বেশি। এটা কি বললেন একটু আবার বলেন তো ম্যাম, কিভাবে তখন সাজাবো? এই যেখানে দেখেন কনস্ট্রাকশন কস্টটা 1,85,000, 2,20,000, 3,10,000 ছোট থেকে বড়র দিকে অলরেডি দেওয়া আছে, আমার যেহেতু এই ম্যাথটাতে কম্পেয়ার করে করা লাগছে এই জন্য কনস্ট্রাকশন কস্ট ছোট থেকে বড়র দিকে সাজানো লাগবে, এখানে অলরেডি সাজানো আছে। অল্টারনেটিভ 1টা সবচেয়ে ছোট, তারপর অল্টারনেটিভ 2, দেন অল্টারনেটিভ 3 সবচেয়ে বড়। পরীক্ষার হলে যদি এভাবে দেওয়া না থাকে তাহলে আপনি ছোট থেকে বড়তে সাজিয়ে নিবেন। জি ম্যাম। আচ্ছা, এই গেল আপনার ফাইন্যান্সিয়াল ইভালুয়েশনের ম্যাথ টপিক। দেন ছিল লিনিয়ার প্রোগ্রামিং এর ম্যাথ, এখানে আপনাদেরকে ম্যাম এই পরীক্ষাতে ম্যাথে কত মার্কস দিয়েছেন? এই ম্যাথ দিয়েছি সেটা আপনাকে কে বলেছে? না ম্যাম, মানে যদি হচ্ছে আসে তাহলে কত মার্কসের আসবে? যদি আসে তাহলে আম, যদি এরকম 3টা অল্টারনেটিভ 3টা বের করতে দেওয়া থাকে তাহলে তো তো 8-10-এর মতো আসা উচিত, তাই না? আর যদি একটু ছোট করে দেওয়া থাকে তাহলে আর একটু ছোট মার্কস হবে। আচ্ছা ম্যাম, কত পার্সেন্ট মার্কের থিওরি হবে আর কত পার্সেন্ট মার্কের আপনার দিবেন আপনি? মোস্ট লাইকলি আপনাদের ম্যাথের জন্য ছিল 15 থেকে 18 ম্যাম মার্কস, আর বাকিটা থিওরির জন্য ছিল, সরি না 15 থেকে 18 না, 50-50 ছিল মোস্ট লাইকলি। ম্যাম তারপর কি কি দেখবো? আচ্ছা, টপিক 14-এর জন্য লেকচার 14-এর লিনিয়ার প্রোগ্রামিং ছিল, এখানেও বলেছি আপনাদেরকে ম্যাথগুলো করার জন্য থিওরির দরকার নেই। এখানে আমি একটা ম্যাথ আর ওই বড় ম্যাথটা নিয়েই ডিসকাস করব। ফার্স্টের লিনিয়ার প্রোগ্রামিং এ আপনাদেরকে গ্রাফ প্রোভাইড করা হবে, সো ড্র করবেন, যে এটা গ্রাফে ড্র করবেন, সবাই একটু বাসায় প্র্যাকটিস করে নেবেন গ্রাফে কিভাবে আঁকবেন না আঁকবেন। এখানে 2 ধরনের প্রোডাক্ট একটা ম্যানুফ্যাকচার। কোশ্চেন ছিল বলেন। ম্যাম, এই ম্যাথের হচ্ছে অ্যান্সার গুলো আপনি আপলোড করতে চাইছিলেন আর কি গুগল ক্লাসরুমে। 1 আর 4 তো আপনাদের